আমাদের পুরো পাড়াটাতে প্রচুর বেকারি আছে, মুসলিম বেকারি, ফ্রিতে গরম পাউরুটি সদ্য তৈরি হয়েছে। আর মিষ্টির দোকান থেকে রসগোল্লা বা ইত্যাদির রস সেটাও ফ্রিতে পাওয়া যেত। ওই রসগোল্লার রস আর পাউরুটি এই ছিল আমাদের ব্রেকফাস্ট। তবে এখানেই থিতু হওয়ার ছিল বলে মনে হয় আমার। আসলে আমার তো বিয়ে হয়েছে বুড়ো বয়সে, এরম তো নয় যে ওকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া ওকে চলবে না। তুমি একটা কাজ করো, সুদেশটার সঙ্গে কথা বলে নাও। ওর একটা আইকনিক অভিনেতা, তিনি অভিনয় করে যাওয়ার পর অন্য আরও অনেক আইকনিক অ্যাক্টার্স সেটা করেছেন এবং ফেল করেছেন। পরে সেই চরিত্রে আমি আমার মতো একজন নন অ্যাক্টার তো চেষ্টা করি দেখা যায়। তালতলার এক কিশোর খুশি মনে স্কুলে যেত, কো এডুকেশন স্কুল, হয়তোবা কয়েকটি বান্ধবীও হয়েছিল। হঠাৎ দেখা যায় বান্ধবীরা উধাও, আর ছেলেটা মেতে ওঠে পাড়ার নাটক ও সিনেমা নিয়ে। না দুঃখিত, সিনেমা নয়, ফিল্ম। এই ফিল্মের নেশা থেকেই শুরু হয় স্কুল কাটা, আর অবশেষে আরব সাগরের পাড়ে মামার বাড়ি পাড়ি। কিছুদিন নোনা জলের পাশে সংগ্রাম করে ফিরে আসে মিষ্টি গঙ্গার টানে। বাকিটা না হয় তার মুখ থেকেই শোনা যাক। গল্ফ গ্রিনের ট্রাভেলিস্তান ক্যাফেতে আজ আমাদের সাথে অভিজিৎ গুহ। নমস্কার। নমস্কার। আচ্ছা অভিজিৎবাবু, আমরা টুরি বাংলাতে একটু কনটেক্সটটা বুঝিয়ে নিই। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এই যে বাংলায় একটা নৈরাশ্য ঘিরে রয়েছে, যে বাংলায় ভালো কিছু হয় না, বাংলায় থাকলে মানুষ সফল হয় না। তো আমরা আপনাদের মতো সফল মানুষকে এই রকম পডকাস্টে নিয়ে এসে বোঝার চেষ্টা করি যে সাফল্য কিসে এসেছে, আপনাদের ব্যক্তিগত জীবন কীরকমভাবে গড়ে উঠেছেন, যে আজকে আপনারা এই জায়গায় পৌঁছেছেন সেই জার্নিটা কেমন ছিল, সেটাই বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এর মধ্যে কিছু দুষ্ট মিষ্টি প্রশ্নও হয়তো লুকিয়ে থাকবে, তো সেইগুলো যদি মনে হয় উত্তর দেবেন না তাহলে নাও বলে দিতে পারেন। আমি প্রশ্নকর্তা হিসেবে আমাকে যা দেওয়া হয়েছে আমি করে নেব, উত্তরটা দেওয়া পুরোপুরি আপনার উপরে ছাড়লাম। ঠিক আছে। তো তালতলায় বড় হওয়া। হ্যাঁ, তালতলায় বড় হওয়া, জন্ম ওখানেই, মধ্য কলকাতা। আর ঘিঞ্জি, ছাদের পরে ছাদ, মানে কয়েকটা বাড়িতে যাওয়ার জন্যে ছাদের ওপর দিয়েই চলে যাওয়া যায়, মানে পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি। মানে চোররা খুব ভালো পালিয়ে যেতে পারার সুযোগ রয়েছে আর কি। ওই সিনেমায় দেখা যায় যেমন চোরের পুলিশ তারা করলে যেরকম পালায়, সেরকমই একটা পাড়ায় আমার জন্ম। সামনে এক ফালি একটা ছোট্ট এল আকৃতির একটা স্পেস ছিল যেখানে কালী পুজো হতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় দুর্গা পুজোটা হতো, তালতলা তরুণ দল ক্লাবের নাম। আর একদম আমার যে ঘর, তার মানে আমাদের বাড়ি এবং আমি যে ঘরটায় থাকতাম তার একদম তলাতে এই কালী পুজোর ঘটনাটা ঘটতো। কালী পুজোটা ছিল আমাদের ছেলেবেলা একটা বিরাট অ্যাট্রাকশনের জায়গা। আমরা বসে থাকতাম, কালী পুজোয় সারা রাত জেগে থাকার একটা মানে পাওয়া যায় আর কি, মানে পারমিশন পাওয়া যায় বাড়ি থেকে, একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো। যত বড় হয়েছি, প্রথম দিকে যেরকম হয়তো একদম ছোটোবেলায় ঘুমিয়ে পড়তাম, তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন ওই চত্বরে থাকা, পুজো হচ্ছে। এবার আস্তে আস্তে যত বড় হচ্ছি তত আস্তে আস্তে পাড়ার থেকে বেরিয়ে পাশের পাড়ায় কখনো আরও দূরে যাওয়ার একটা পারমিশন হয়ে যায় আর কি। ওই লিবার্টি, ওই মজাটার জন্যে ওই, এবং সকালবেলা শেষ হয়ে গেলে আমাদের পুরো পাড়াটাতে প্রচুর বেকারি আছে, মুসলিম বেকারি, ছোট ছোট। সেই বেকারিতে গেলেই ফ্রিতে পাউরুটি, গরম পাউরুটি, মানে যেগুলো সদ্য তৈরি হয়েছে সেইগুলো পাওয়া যেত ফ্রিতে সেই দিন, কারণ পুজো হয়েছে এই কারণে। আর মিষ্টির দোকান থেকে যে রসটা, রসগোল্লা বা ইত্যাদির রস, সেটাও ফ্রিতে পাওয়া যেত। এবং ওই রসগোল্লার রস আর পাউরুটি এই ছিল আমাদের ব্রেকফাস্ট, পার্টিকুলারলি কালী পুজোর পরের দিন। এটা একটা ইউনিক, মানে এখনও মনে করলে আমার মানে শিহরিত হই আমি। সেই অভিজ্ঞতা তো এখন আর হয় না এই বয়সে এসে। আর বিভিন্ন ছোট ছোট মাঠ, ঘরের মাঠটা বেশ কাছেই, খেলা, ফুটবল খেলা মূলত, এবং তার সঙ্গে ক্রিকেট।
আর শীতকালে লাইট লাগিয়ে পাড়াতে ব্যাডমিন্টন, নাটক। এইখানে একটু খেলা নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে একটু আপনার প্রফেশনের থেকে একটু দূরে গিয়েই বলছি যে এই যে খেলার কোনো অ্যাসোসিয়েশনের উপরে খেলোয়াড় থাকতে হবে, আবার একদল বলে যে না, ভালো অ্যাডমিনিস্ট্রেটর থাকতে হবে। তো আপনার কোনটা মনে হয়? আমার মনে হয় মানে অ্যাডমিনিস্ট্রেটরই হওয়াই ভালো। আর যা খেলায় উৎসাহ আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর, গুড অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে বলছেন যে শোনা যায় যে বৈঠকখানার ঘরগুলো থেকে ব্যাডমিন্টনের প্রসঙ্গ তুললেন বলেই সেইখান থেকে যখন রাস্তায় ব্যাডমিন্টন খেলার জন্য লাইট বাল্বগুলো চুরি করে করে লাগানো হতো, আর আপনি পাহারা দিতেন যাতে চোর ধরা না পড়ে। একদম একদম একদম। ব্যক্তিগতভাবে ইলেকট্রিকের কাজ ওটা জানি না, একটু ভিতুর লোক আর কি সেই দিক থেকে। তবে হ্যাঁ, একবার খুব চেষ্টা করেছিলাম, আমার মনে আছে, একটা লোহার কল তখন যেরকম হতো আর কি, তার উপরে দাঁড়িয়ে ব্লেড দিয়ে ইলেকট্রিকের তার কাটার চেষ্টা করেছিলাম। কতটা নির্বোধ আমি, এবং অবশ্যই তখন একটা সাংঘাতিক কারেন্ট খেয়ে পড়েও গিয়েছিলাম। আর তখন আমাদের ডিসি ছিল, ডিসি পাওয়া আমাদের এরিয়াতে তখন সব ডিসি কারেন্ট, এবং সেই কারণেই হয়তো সেবারের মতো আমি বেঁচে গিয়েছিলাম। তারপর থেকে ওই পাহারা দেওয়া, যারা চুরি করবে বন্ধুরা বা তার বা কিছু, তাদেরকে পাহাড় দেওয়ার দায়িত্বটা আমার ছিল। আচ্ছা, যেহেতু ক্যাটালিস্টখানে আছি, সেহেতু শুধু জলের গ্লাস নিয়ে কথা বলতে তো ঠিক দেখায় না। তো কফি খাবেন? হ্যাঁ, অবশ্যই কফি খেতেই পারে। দুটো কফির একটু ব্যবস্থা করলে ভালো হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখুন, আমাদের ব্র্যান্ডিং টিমের কাজ যে যেখান থেকে কফি খাচ্ছি তাদের কাপ দিতে দেয়নি, জোর করে আমাদের কাপে ঢুকিয়ে দিয়েছে। এই তো প্রচার, সবাই প্রচার চায়। যাই হোক, আপনার কি মনে করছে যে এখন লোকজন খুব বেশি সমাজ নিয়ে, সমাজের ভালো নিয়ে কথা বলছে, কিন্তু একটু ভিতরে ঢুকতে গেলে তারা খুব স্বার্থপর? যে বাইরে একটা বৈজ্ঞানিকভাবে একটা সমাজের ভালোর জন্য অনেক কথা বলছে, কিন্তু তাদের ছোট ছোট জিনিসগুলো কিন্তু সমাজের জন্য অত ভালো হচ্ছে না। যেমন একটা ছোট্ট করছি, যেখানে আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছি, কিন্তু বাড়িতেই এসি সব সময় চলছে। তো সেই রকম একটা জিনিস কি আপনি মনে করেন? আমার মনে হয় সেলফ কন্ট্রাডিকশন সবসময় ছিল। সেই যে তাদের কথা আমরা বলছি, বা আমি নিজেও হয়তো অতটা স্বার্থপর নই, কিন্তু সেলফ কন্ট্রাডিকশনটা রয়ে গেছে। আমরা মুখে যে কথা বলছি সেটা সবসময় প্র্যাকটিস করতে পারছি না। মুখে যেটা বলি সেটা প্র্যাকটিস করার জন্য যে জীবনযাপন প্রয়োজন, সেটা খুব সহজ নয়। এটার জন্য আমি কাউকে দোষারোপ করবো না, কিন্তু এই সেলফ কন্ট্রাডিকশন ব্যাপারটা আমাদের মধ্যে আছে, এটা কিছু করারও নেই। এটা আমরা যতটা নিজেদের মানে এর থেকে বেরোতে পারবো, মানে উত্তরণ সম্ভব, নিশ্চয়ই সম্ভব উত্তরণ। আর সেটা সেলফ প্র্যাকটিস, সেটা নিজের অটো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এই কথাটা কেন বললাম, কারণ এর আগে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কতখানি প্রযোজকের পরিচালক। কারণ এইটাও আবার বাংলায় একটা জিনিস আছে, যে পয়সা লাগাচ্ছে তাকে আমরা অতখানি গুরুত্ব দিই না। ঠিক আছে, সে পয়সা লাগাচ্ছে, পয়সা লাগানো তার কাজ, এটিকে আমরা শিল্প চাই। কিন্তু যদি কেউ ব্যবসা করে তাকে আমরা অতখানি গুরুত্ব দিই না। সেটা খুবই একটা অত্যন্ত ভুল। সেই ভদ্রলোক না থাকলে আমরা কিন্তু কাজটা করতে পারতাম, এটা মেনে নেওয়া উচিত। এবং এটা যেমন একটা মিউচুয়াল, এমন অনেক থিং দেখা যায় যখন স্টুডিও সিস্টেমের মধ্যে একটা চাই। হলিউডের স্টুডিও সিস্টেম, এখন বম্বেতেও স্টুডিও সিস্টেম আছে, কলকাতাতেও খানিকটা স্টুডিও সিস্টেম এসছে পার্টলি। আমাদের তো কোনো কিছুই পুরোটা পায় না বাঙালিদের।
স্টুডিও সিস্টেমে কিন্তু অটোক্রেসি চলে, প্রডিউসারের কথা আপনাকে শুনতে হয়, এবং প্রডিউসারের এমপ্লয়েড অনেক মানুষ থাকে যাদের কিছু কিছু ইপি বলা হয় বা লাইভ প্রডিউসার, তারা অনেক আপার হ্যান্ড নেয়, তারা অনেক তাদের কথা শুনতে হয়, সেটার একটা ক্ষতির দিক রয়েছে। একজন লোক যেমন যিনি ইনভেস্ট করবেন তার কথাটা শোনা আমার জরুরি, তেমন যে লোকটি ক্রিয়েটিভ তার কথাটাও শোনা জরুরি। এই কারণে এখনো পর্যন্ত পৃথিবীতে যা কিছু সিনেমা চলচ্চিত্র সাহিত্য ইত্যাদি হয়েছে, সেটা কিন্তু একজনের মাথা থেকে বেরিয়েছে, এবং সব অন্যরা সিনেমা বা থিয়েটারের ক্ষেত্রে অন্যরা সেটা পালন করেছে। তারা স্লিভ নয়, তারা পালন করেছে, তাদেরও বুদ্ধিশুদ্ধির দরকার আছে। নইলে আপনি যেটা ভাবলেন সেটাকে ট্রান্সলেট করার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে তো কোনো কিছু করা সম্ভব নয়। মানে খবরদারি মানা উচিত নয়, কিন্তু খবরদারি প্রচণ্ডভাবে হয়, সবাই জানে না। তারা ভাবে হয়তো যে পরিচালক নিজেকে অথার ভাবছে, এবং সেই মানে হর্তাকর্তা ভগবান, সেটা কিন্তু সবসময় দ্যাট ইজ নট দ্য প্র্যাকটিস। তো এই কেন কথাটা তুললাম, যে আমরা তো এই তুড়ি বাংলা চ্যানেলটা করছি, তো আমাদের যিনি প্রথম দিকে পৃষ্ঠপোষকতা করছেন তারা খবরদারি পারে না, কিন্তু তারা আমাদের যারা আসেন অতিথিরা তাদেরকে একটা গিফট দেয়, তাদের প্রোডাক্ট। তো আপনাকেও এরকমভাবে শুভশ্রী দাস মণিপুরা আয়ুর্বেদার, উনি আপনার জন্য একটা, ওরা বেসিক্যালি তো ওরা গাছের নির্যাস থেকে, যেগুলো আমরা ইংরেজিতে এসেন্সিয়াল অয়েল বলি, সেই তার থেকে অনেক প্রোডাক্টস বানায়। এর জন্যই স্বার্থপরতার কথা বললাম, কারণ ঘরে একটু সুগন্ধি, তার জন্য কেমিক্যাল ছড়িয়ে দেবো পরিবেশে, এটা কোনো কাজের কথা হলো না। তো বিশেষ করে এই সময়, হ্যাঁ, তো মনে হয় আপনাকে ওই রুম ফ্রেশনারই দিতে এসেছে। হ্যাঁ, তো একটু এইদিকে গরো, ক্যামেরাটা ওই দিকে আছে। শুভশ্রী, এবং যদি আপনারা যদি মনে হয় যে ওদের প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে কিনবেন, কারণ যত কিনবেন তত ওরা আমাদেরকে পয়সা দেবে, এইরকম আরও সেশনে করতে পারো। তো ট্রাভেলিস্তানের যিনি মালিক অরিজিৎ দত্ত, উনি বেরিয়েছিলেন, ফিরেছেন কিনা ফেরেনি মনে হয়, তাহলে তার সাথেও আলাপ করিয়ে দিতাম, কিন্তু এখনো যখন ফেরেনি পরের বার আলাপ করানো যাবে। নমস্কার, আমি অরিজিৎ, এটা ট্রাভেলিস্তান আমাদের ক্যাফে। আমি আর পারমিতা, আমরা দুজন এই ক্যাফেটা চালাই। এই ক্যাফেটার বয়স 6 বছর। ট্রাভেলিস্তান শুরু হয়েছিল অনেক আগে মনে ট্রাভেলিস্তান ক্যাফে, যেখানে আমরা ট্রাভেল রিলেটেড যে কোনো কিছুকে এনকারেজ করি, সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে। তার সাথে খাবার একটা বড় ব্যাপার, কারণ খাবার আর ভ্রমণ মানুষের একটা ভীষণই, সকলেরই একটা ভীষণই নিজস্ব একটা জায়গা, এবং যেটা সবাই পছন্দ করে। তো সেই জায়গাটাকেই কেটার করার জন্য ট্রাভেলিস্তান ভেতরে রয়েছে, পুরোটাই ট্রাভেল ওরিয়েন্টেড, আর অল্প কিছু বইপত্র আছে সেগুলো ট্রাভেল ওরিয়েন্টেড। আমাদের এখানে এক্সিবিশন হয় ডিফারেন্ট সাবজেক্টের ওপরে। খাবার আমরা চেষ্টা করি যতটা সম্ভব একটু এক্সপেরিমেন্টাল ফুড, একটু ফিউশন, একটু বিভিন্ন জায়গা থেকে খাবারগুলোকে রিকালেক্ট করে সেগুলোকে নিজেদের মতো বানিয়ে সেগুলোকে প্রেজেন্ট করা। আর এই আর কিছু বলার নেই, ট্রাভেলিস্তানে এলে আপনাদের সবার ভালো লাগে। থ্যাংক ইউ। বাংলা নিয়ে কথা বলবো না, কারণ আমি জানি যে সেখানে বিতর্ক সৃষ্টি হতে পারে, আপনাকেও সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে কোন ধরনের অ্যাক্টার আপনি পছন্দ করেন। তো 4টে নাম দিচ্ছি: নানা পাটেকর, সঞ্জয় মিশ্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর পঙ্কজ ত্রিপাঠী। আমার চোখে 4 জন 4 রকম ভাবে অ্যাপ্রোচ করেন। তো তার আমার মনে হয় সেই ভালো অভিনেতা যার নিজের অ্যাপ্রোচটা তো আলাদা হবে, কিন্তু যে সমস্ত ধরনের চরিত্র করতে সক্ষম,
কেউই আমরা সমস্ত ধরনের চরিত্র করতে সক্ষম নই। এর কারণ হচ্ছে আপনার যে চেহারাটা সেটা আপনাকে বেঁধে দেয় যে এই ধরনের চরিত্রগুলিই আপনি করতে পারবেন। সেক্ষেত্রে মানে ফিজিক্যাল লিমিটেশন অথবা মানে এই যেটা আছে আপনার এলিমেন্ট, তার থেকে তো বেরিয়ে গিয়ে আমরা কিছু করতে পারি না। তো সেক্ষেত্রে আমি এই যে কজন অভিনেতার কথা বলি, প্রত্যেক খুব মহান অভিনেতা, অসাধারণ অভিনেতা। সঞ্জয় মিশ্রা বা নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ বা নানা পাটেকর। নানা পাটেকর তো স্টার, পঙ্কজ ত্রিপাঠীও এখন একজন স্টার। কিন্তু আমি খুব পছন্দ করি যারা অভিনেতা, যারা আলাদা আলাদা চরিত্রে আলাদাভাবে অ্যাপ্রোচ করে। আমার তো এখনও মনে হয় যে একমাত্র বা খুব কম ব্যক্তির মধ্যেই, অভিনেতার মধ্যেই এই গুণটা পাওয়া যায়। যেরকম নাসিরুদ্দিন শাহকে আমার মনে হয় একটা চরিত্র আরেকটা চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা, একটা অন্য লোক এসে গেছে, একটা অন্য মানুষ এসে গেছে, সেটা খুব কম লোককেই মনে হয়। তো তা ওই চারজনের মধ্যে একজনকে যদি আমি আপনাকে চুজ করতে বলি বন্দুক থেকে, তাহলে শোন আপনাদের সঞ্জয় মিশ্রা। কারণ কমেডির দিকেই আপনারা কমেডি শুধু নয়, সঞ্জয় মিশ্রা অনেক সিরিয়াস চরিত্র, সিরিয়াস খুব সিরিয়াস মারাত্মক সংস্কার করেছেন। আচ্ছা, তো ফেরত আসি আপনার পাড়ায়। তো এইখানে যে গড়ে ওঠা, এর মধ্যে বারবার করে আপনার পাড়ার লোকেদের সাথে কথা বললে বেরোয় যে আপনি নাটক অর্গানাইজ করা, পরিচালনা করা সব কিছুই আপনাকে কেন্দ্র করেছিল। তো সেগুলো কি কালী পুজোর সময় না পুরো বছরই? সেগুলো এমনি অন্য সময় আর কি, মূলত শীতকালে। আমার নাটকের উৎসাহটা একটু বেশি ছিল, অন্যদের হয়তো ততটা ছিল না। কিন্তু সেক্ষেত্রে আমাকে দেখে ওরা ইন্সপায়ার্ড হতো বা আমি ওদের ইন্সপায়ার করার চেষ্টা করতাম। তাই কি কয়েকজন বন্ধু বলে ঘাট ধরে কাজ করাতো, পালানোর সুযোগ দিত। সেটা আমার এক বন্ধু উল্টো দিকেই থাকতো, উল্টো বাড়িতে থাকতো, উল্টো দিকের বাড়িতে। অনুপ সেনগুপ্তর ভালো নাম, গোবুক আমাদের নাম, মানে পাড়া ইকনিম। ওরও থিয়েটার সম্পর্কে প্রচুর উৎসাহ ছিল। ওর দাদা খুব সুন্দর সেট বানাতেন, ছবি আঁকতেন, তিনি আজ নেই। যাই হোক, তো আমরা বেশ কয়েকটা নাটক করতাম এবং নাটক নিয়ে প্রচুর আলোচনা, এমনকি নাটক নিয়ে বইটই, মানে নাটকের বই শুধু নয়, নাটকের যে থিওরি ইত্যাদির বই, এইগুলো জোগাড় করার চেষ্টা করতাম। তখন তো এত অ্যাভেলেবেল ছিল না সেইভাবে। তার মধ্যে থেকে ওই যে বমুর কথা বলছে, ওই দাদা কিছু বইটই বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আসতো, সেগুলো নিয়ে পড়া, সেগুলো নিয়ে আলোচনা করা একটা বিরাট ব্যাপার ছিল। তো ডাকনাম নিয়ে যখন কথা হলো, এটা আমার নিজস্ব জিজ্ঞাসা, যদিও আমার রিসার্চ টিম অনেক প্রশ্ন করে দিয়ে দিয়েছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। অভিজিৎ গুহ, রাগ, দুটো নামেই পরিচিতি। তো আপনি কোনটাতে বেশি কমফোর্টেবল? আমি কমফোর্টেবল থেকেও মানে ব্যাপারটা এখন পরিবেশটা বা পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে, রানা নামটা এতটাই পপুলার হয়ে গেছে বা এতটাই লোকে, মানে যারা আমাকে চেনে রানা নামেই চেনে, হয়তো অভিজিৎ বলে ডাকলে আমি সাড়াই দেবো না, এরকম হতে পারে। মানে কি হয়, মানে মানুষের রেসপন্স করে তো যেটাতে অভ্যস্ত, তো রানা 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 হয়ে আমি যখন বম্বেতেও কাজ করেছি তখনও আমাকে কিন্তু রানা বলেই করা তাই আর এবং সহজ নাম বলেন আমারও মনে হচ্ছে ঠিক আছে, এটা ইজিলি প্রোনাউন্স করা যায়। অভিজিৎ তো যথেষ্ট সহজ না, কিন্তু অবাঙালিদের কাছে হয়তো অতটা নয়। আমি ভাবছিলাম যে এই বাঙালির যে একটা টেন্ডেন্সি আছে ডাকনামে দেওয়া, ভীষণ ডাকনাম, সত্যজিৎ রায়কে মানিকবাবু বলে ডাকা, জীবনে কোনোদিন দেখেননি হয়তো, কিন্তু মানিকবাবু যে এটা করেছেন, হ্যাঁ, আরেকজনকে তো আবার মানিক দা, মানিক কাকুও বলতে শুনেছি। তারা কোনো দিন আমি লিখে দিতে পারি সত্যজিৎ রায়ের সাথে তো আমি ভাবলাম সেই রকম করে হয়তো লোকজন রানা বলে বেশি বন্ধুত্ব পরায়ণ হওয়ার চেষ্টা করেছে। এইখানে দেখুন, পরিচিতি নিয়ে যখন কথা হচ্ছে, আমরা একটা ছোট্ট সমীক্ষা করেছিলাম বাইরে, জাস্ট এই রাস্তায় যারা চলছে পথচারীদের জিজ্ঞাসা করা। এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে অভিজিৎ গুহ বললে কেউ চেনে না, মুখটার রিকল অনেক বেশি। যখন তাদের ছবি দেখানো হচ্ছে বলছে হ্যাঁ এটাকে চিনি তো, হ্যাঁ।
দেখি এনার নামই অভিজিৎ গো, তো এটা আপনিও নিশ্চয়ই ফেস করেন, হ্যাঁ মানে লোকে দেখা করে কি কেমন আছে বলি, ব্যাপারটা করে ভুল নামে ডাকে কেউ। ভুল নামেও ডেকেছি, ঠিক আছে, তবে বাপি ফাপি নামে ও বাপি বাপ্পা টাইপের একটা নাম দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখেছি। আসলে কি হয়, আমি যখন পরিচালক হিসেবে কাজ করে এসেছি, আমি তো মূলত পরিচালক, এটাই আমার প্রফেশন নেই, আমি জীবনে চলেছি। তখন কিন্তু এত পরিচিতি আমার ছিল না, তার থেকে অনেক বেশি পরিচিতি আমার যে কো ডিরেক্টর, আমার যে ডুও রয়েছে সুদেষ্ণা রায়, ওকেই লোকে চিনত। ও সানন্দার সঙ্গে যুক্ত, পরবর্তীকালে অনেক টেলিভিশন সিরিয়াল সিনেমাতে অভিনয় করেছে, একটা ব্যক্তিত্ব সকলে জানে, চেনে। আমাকে পরিচালক হিসেবে অতটা কিন্তু চিনত না, কিন্তু আমি গত 7-8 বছর ধরে অভিনয় করার অভিনয়ের কাজটা বেড়ে যাওয়ায় পরিচিতিটা, মুখের যে মুখটা চেনি সেটা কিন্তু ওই অভিনয় করার পর থেকে আরও বেশি চিনতে শুরু করেছে। তো এটাতে কি আপনার মনে হয় না, মানে যে এটা এই ইন্ডাস্ট্রি, যদিও আমি এই ইন্ডাস্ট্রি কেউ নই, আমি বিনোদন জগতের কিছুই বুঝি না, তবে এই ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে পরিচিতির এত বিরাট ফারাক আমাদের এইখানে, যার জন্য নতুন প্রজন্ম ক্যামেরার সামনে আসার জন্য একটু বেশি তাড়াহুড়ো করছে। এটা নতুন প্রজন্মকে দোষ দেব না, এটা যে কোনো প্রজন্মেই ছিল। মুখ দেখানোর ইচ্ছেটা, বাসনাটা যে কোনো প্রজন্মেই আছে। আগেও প্রচুর লোক, আজকে আপনি দেখবেন যে অন্য প্রফেশনে আছে, অন্য চাকরিতে, আমার এটা বাদ দেওয়া যায় না। আত্মীয় স্বজনদের মধ্যে কি আমাকে একটা চাকরের রোল দিবি না, এটা সবসময় যেন চাকরের রোলটা সব করা খুব সোজা, ক্যামেরার সামনে অভিনয় করাটা খুব ইজি, সেটা তো নয়। কিন্তু মানুষের একটা মনের মধ্যে রয়েছে যে আমি যদি একটু মুখ দেখাতে পারি, আমাকে যদি লোকে চিনি, সহজে যদি পরিচিত হওয়া যায়, মানে ফেস ভ্যালু তৈরি করা যায়, এর থেকে কিন্তু সকলেরই একটা ইচ্ছে থাকে, এটা অস্বীকার করব। কিন্তু আপনারা তো অনেক, এই যে নতুনদের কথা বলতে, অনেক নতুন আর্টিস্ট আছে যারা এখন আজকাল খুব নাম করেছেন, তাদের মধ্যে অনেকজনকে আপনাদের সিনেমা থেকেই প্রথম তারা ব্রেক পেয়েছিল। এইরকম কারোর এক কথা মনে পড়ে? হ্যাঁ, সবারই। বহু আমাদের টেলিভিশন কিছুটা আগে করলেও আবির আমাদের সিনেমায় প্রথম সিনেমায় অভিনয় ও শুরু করে। আমাদের পায়েল সরকার, তারও অভিনয় জীবন আমাদের দিয়ে শুরু হয়। ইনাওয়ে সেটা আপনাদেরও প্রথম ছবি? সেটা আমাদের প্রথম ছবি, কিন্তু পায়েল এবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল একটা টেলিভিশনের কাজে, সেটাও আচ্ছা, সেটাও আপনাদের? বাহ। এবার এছাড়া তো আমাদের মিমি চক্রবর্তী, ইনাওয়ে পাওলি দাম, খুব ছোট একটা কাজ, ইনিয়ারি কথা, একটা ছোট্ট চরিত্র, প্রায় কোনো ডায়লগই ছিল না চরিত্রটা, একই সেই চরিত্রটাতেই ও ছবি অভিনয় জীবন শুরু। আমাদের অর্জুন চক্রবর্তী, যে শুভশ্রী চক্রবর্তী ছেলে, তারও প্রথম, এরকম আরও অনেক। তো যদিও বলেছিলাম যে আপনার কাজ নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ অনেকেই অনেক কিছু জানে, কিন্তু মানে একদম কাজ ছাড়া তো কথাও বলাই যায় না, কারণ কাজই আমাদের পরিচিতি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই আমরা পুরনো দেখেছি দুই ধরনের গান গাইতো, কয়ার হতো আর ইন্ডিভিজুয়াল গান গাই। ডুয়েট অত বেশি বাংলায় আমি তো খুব কম শুনেছি, সেটাও মানে চলচ্চিত্র বাদ দিয়ে বলছি, এমনি পারফর্মিং লেভেলে। তেমনি সিনেমাতেও অগ্রদূত, যাত্রিক দল পরিচালনা, আর এইদিকে মৃণাল সেন, সত্যজিৎ রায়, অরবিন্দ মুখার্জি, ওনারা সব মানে আলাদা আলাদা যারা একটা ডুও তৈরি করার ইচ্ছা হলো। এটা কোনো ইচ্ছে থেকে করা হয়নি আর কি, এটা কোনো ইচ্ছে নয় আসলে, এটা একটা পরিস্থিতি, একটা পরিবেশ থেকে তৈরি হওয়ার। আমি বম্বে থেকে ফেরার পর আমাদের জি, তখন প্রথমে জি এসেছিল, 1.5 বছর মতন ছিল, তারপরে
সেটা কিছুদিন বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে আবার জি নতুন করে নাম পরিবর্তন করে আলফা বাংলা নামে আসে। তো এই জি এর সঙ্গে জি যখন মানে ফরমেটিভ টাইম, সেখানে আমি জড়িয়েছিলাম। বাংলায় প্রথমত এই জি টিভিটা আনেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার আগেই আমি প্রসেনজিতের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলাম এবং উনি যে প্রথম ছবি ডিরেক্ট করেছিলেন, অনেকেই জানেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুটো ছবি পরিচালনা করেছেন বাংলার ছবি। আচ্ছা, প্রথম ছবিটি, হ্যাঁ, এটা 92 সালে প্রথম ছবিও ডিরেক্ট করেন। সেই ছবিতে ঘটনাক্রমে আমি সহকারী হিসেবে ছিলাম এবং আমার অনেক অভিজ্ঞতা হওয়ার সুযোগ হয়েছে ওই ছবির মতো আত্মকে আর কি। ওর সঙ্গে তখন থেকেই একটা ঘনিষ্ঠতা খুব। তারপরে যখন কলকাতায় রেগুলার কাজ করবো বলে এলাম, পরিচালনা করবো এরকম একটা ইচ্ছে মনের মধ্যে, তখন জিটা এলো। তো জিতে তখন আমি অনেক ছোট বয়সের দিক থেকে, তো আমার ফিকশন যে করার ইচ্ছে সেটা তখন পূরণ হলো না। আমাকে একটা নন ফিকশন করার সুযোগ দেওয়া হলো, মানবী বলে একটা উইমেন ম্যাগাজিন, সেটা করার একটা সুযোগ এলো এবং আমাকে বলা হলো যে সানন্দায় যে কাজ করেন সুদেষ্ণা রায়, তিনি একটা ম্যাগাজিন প্রোগ্রাম, উইমেন ম্যাগাজিন প্রোগ্রাম শুরু করবেন এবং তিনি যেহেতু সিনেমার লোক নন বাট এই টেলিভিশনের লোক নন, এই প্রোগ্রামটাকে শ্যুট করে এডিট করে মিউজিক লাগিয়ে একটা চেহারা দিয়ে প্রেজেন্ট করতে হবে, সেটা দায়িত্বটা আমার। কারণ সানন্দা করার জন্যে মহিলা ম্যাগাজিনে কী থাকা দরকার, কী থাকবে, কাদের ইন্টারভিউ করা হবে, কী ধরনের অনুষ্ঠান হবে, সবটাই ডিজাইন করার ক্ষমতা তার আছে, যেটা আমার নেই। কিন্তু আমার যেটা আছে সেটা সহকারী হিসেবে দীর্ঘদিন সিনেমায় কাজ করার সুবাদে আমি একটা শ্যুট করে এডিট করে মিউজিক দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমার দায়িত্বটা এটা পড়ল। এই যে দায়িত্বটা পড়লো, আমাদের কাজ শুরু হলো। এটা আমার বা সুদেষ্ণার ডিসিশন নয়, এটা একটা পাকে চক্রে হয়ে যাওয়া ঘটনা, যেটা গত 30 বছর ধরে আমরা নিয়ে চলেছি। এই অফিসটা প্রোগ্রামে এত কমফর্ট লেভেল এসে গেল যে তারপর থেকে একসঙ্গেই চলা শুরু এবং ধীরে ধীরে প্রথম 10 বছর আমরা টেলিভিশনের অসংখ্য কাজ, মানে মেগা সিরিয়াল, উইকলি, টেলিফিল্মস, টেলিভিশনে যত রকমের ফিকশন নন ফিকশন ফরম্যাট হতে পারে, মোটামুটি ফুটবল ক্রিকেট শ্যুট করা ছাড়া আমরা সবই করেছি। তো এই দুটো নিয়ে কিছু আমার জিজ্ঞাসা আছে। দুজনে যখন, এটা তো একটা ডিরেকশনটা তো একটা ক্রিয়েটিভ জায়গা, তো দুজনে যখন কাজ করা হয় ক্রিয়েটিভ কনফ্লিক্ট হয় না? মারামারি ঝগড়া ফাটাফাটি ব্যাপার। সহকারীরা ভাবলো যে কালকের থেকে আর এদের কোনো কাজ হবে না, আর ম্যাগাজিনে লেখাও বেরিয়ে গেল যে এরা স্প্লিট করছে। না, তা বেরোলো না, কারণ ওটা অদ্ভুতভাবে নিজেদের মধ্যেই থেকে গেছে এবং ভীষণই মতানৈক্য রয়েছে। মতের কোনো মিল যে সবসময় পায় তা নয়। তারপর কার মতটা চলে না, যে ঝগড়ায় জিতবে তার, মানে যে জয়ী হবে। আপনার সঙ্গে আমার লড়াই হলো, আমি যে জয়ী হলাম তাহলে আমার মত, আর আপনি জয়ী হলে আপনার মত, সেরকমই আর কি। কিন্তু অদ্ভুতভাবে সেটা এতদিন ধরে টিকেও গেছে। বা এখন তো সত্যি কথা বলতে ভাবাও সম্ভব নয় যে আলাদাভাবে কিছু করবো, সেটা সম্ভব নয়। আচ্ছা, তো ঝগড়া নিয়ে যখন কথা, আমরা যখন আপনাদের সাথে কয়েকজন নাম বলা যাবে না, তাদের কাজ করেছে তাদের জিজ্ঞেস কর, তারা বলছে যে রানাদা তো ওই ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের মতো। যখন অ্যাক্টার তখন একদম অমায়িক ভালো মানুষ, কিন্তু যেই মুহূর্তে পরিচালক, রানাদার মতন রকচটা লোক আমরা কাউকে দেখি। তো এটার মধ্যে কতখানি সততা আছে? সম্পূর্ণ সত্যতা আছে, আমি স্বীকার করে নিচ্ছি। তা অ্যাক্টিং করতে গেলে রাগ হয় না কেন? ওটা আমার রেসপন্সিবিলিটি নয়। পরিচালক হচ্ছে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। এই পুরো গোটা জিনিসটা তার মাথায়, তার রেসপন্সিবিলিটি। এবং আমরা সেই সময়ের লোক বা তাদের দেখে আমরা বড় হয়েছি, যারা ওই কাঁধ ঝাঁকিয়ে জামা ঝেড়ে চলে যাব সেই স্কুলে আমরা পড়িনি। তো আমরা যখন কোনো জিনিসের দায়িত্ব নিই স্বয়ংসম্পূর্ণভাবে নেব।
সেটা যদি সাকসেস হয় তার মানে সেটা যেমন আমরা সুন্দরভাবে গ্রহণ করবো, সেটা যদি সাকসেস না পায় সেটাকেও গ্রহণ করবো, এবং তার ক্ষমতাটা যেন থাকে। তো এইটা নিয়েই আমার নতুন প্রজন্ম আবার ফেরত আসছি। দুটো জিনিস খুব বেশি আমরা শুনি এমনিতে, আমার কাজেও যখন করি খুব বেশি, সেটা হচ্ছে ইটস নট হোয়াট ইউ সেড, ইটস হাউ ইউ সেড ইট। এই ফ্রেজটা বড্ড বেশি শুনতে পাই। আর সেকেন্ড হচ্ছে বেস্ট এফার্ট বেসিস। তো যেখানে শোনা যাচ্ছে যে রানাদার মতন পারফেকশনিস্ট আমরা পাই না মাথা গরম করে, হ্যাঁ, ওই পারফেকশন আনার জন্য, তো অবশ্যই হাউ ইউ সেড ইট মধ্যেও তাদের কিছু প্রভাব পড়ে। তো নতুন প্রজন্মদের সাথে অসুবিধা হয় না নাকি তারা কেরিয়ারটা বাঁচাবার জন্য মেনে নেয় কথাটা? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, মানুষকে আপনি যেভাবেই বলুন না কেন, মানুষ কিন্তু তার ইন্টেনশনটা হওয়া যায়। যে বলছে তার বলার ধরন ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু কি বলছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। সে যখন বুঝতে পারে যে এই কী বলছে, এই অ্যাকচুয়ালি আমারই বেটারমেন্টের জন্য বলছে, বা পুরো ব্যাপারটা যেন একটা সুষ্ঠুভাবে হয়, তার একটা সিস্টেম আছে। শুধু একটা ভালো সিনেমা বানালে তো হবে না, তার একটা সময়ের মানে টাইম আছে, টাইম লাইন আছে, তার মধ্যে করতে হবে, একটা বাজেট আছে, তার মধ্যে করতে হবে, প্রত্যেকটা ডিসিপ্লিন আছে। এই ডিসিপ্লিনটা মেনটেন করে এই লোকটা ভালো কাজ করতে চায়, রেগে যাচ্ছে কিন্তু পার্টিকুলারলি একটা ছোট্ট জায়গায়, ইন্টেনশনটা তা নয়। বা স্ক্রিনের এই শুটিংয়ের পরে যখন সে আমাকে দেখছে, আগে দেখছি সুবিধাটা রয়েছে, মানে এরকম যদি হতো যে আমাকে শুধুমাত্র শুটিংয়েই দেখলো, তার আর আগে পিছিয়ে কিছু দেখলো না, কারণ আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়। সবার সঙ্গে সেটা বলছি না, কিন্তু অনেকের সঙ্গেই তৈরি হয়। 100% নয়, কিন্তু 75% মানুষের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। তার বাড়িতে কি কোথায় কি করছে, শুধু অভিনেতা নয় কিন্তু টেকনিশিয়ানরাও। আমরা জানি যে এই ইলেকট্রিশিয়ানের ভাই আজকে অসুস্থ ছিল গত অমুক দিন ধরে, আমরা তাকে প্রশ্ন করি, এই কি ভালো আছে তার কোনো? একটা বড় ফ্যামিলি তৈরি হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। অন্তত আমাদের পশ্চিমবাংলায়, আমাদের বাংলা, আমাদের টালিগঞ্জের সিনেমা টেলিভিশনে সেটা তৈরি হয়। তো বাংলা থেকে এবার যাই 10 নম্বর কেবিন ক্রস রোড, ভাইন্ডার ইস্ট। কত বছর ছিলেন মুম্বাইয়ে? বেশ কয়েক বছর, মাঝে আবার কিছুদিন কলকাতার যাওয়া এরকম একটা ছিল। কেননা এখানে কিছু ছবির কাজ, বম্বেতে এটা ছবি শুরু হয়েছিল 91-এ, সেই ছবিটা করার পর এলাম এখানে 92-তে, যেটা বলছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ছবি করলেন, সেটা করলাম উড়িষ্যাতে, করে আবার ফিরে গেলাম এরকমভাবে। তবে এখানেই থিতু হওয়ার ছিল বলে মনে হয় আমার আর ইচ্ছা। কারণ হ্যাঁ, বাবাও প্রথম থেকেই বলতেন যে আমার বোনের বিয়ে হয়ে ও চলে গেল শিলং, আমরা এক ভাই এক বোন। তো বাবা রিটায়ারমেন্ট 91-এ, তো বাবা চেয়েছিল যে আমি চলে আসি আর কি। তো বাবা কি করতেন? আমার বাবা চাকরি করতেন ইন্ডাল বলে হাওড়াতে, তখন একটা ইন্ডাল নাম কি? আমার বাবার নাম নীরেন্দ্রনাথ গুহ। আচ্ছা, নীরেন্দ্রনাথ গুহ। বাবা আজকে অনেক বছর হয়ে গেল, 12 সালের 2012, মানে বড় হওয়ার পরেই। অনেক, মানে আপনার খ্যাতি বুড়ো আপনার খ্যাতি দেখেই যেতে পারে। হ্যাঁ, খ্যাতি যদি বলেন তো আমি কি করছি সবটাই উনি খুশি ছিলেন শেষের থেকে। প্রথম দিকে একেবারেই ছিল না। প্রথম দিকে বাবার মনে হয়েছিল যে খুবই স্বাভাবিক কারণে যে এটা একটা এমন একটা প্রফেশন যেটা নট ভেরি স্টেবল অল দ্য টাইম। তখন ছিল সেরকম। হ্যাঁ, এখনও আছে, সেরকমই আছে। আমরা অভ্যস্ত হয়ে গেছি, মানে ধরুন যিনি চাকরি করে অভ্যস্ত শুরু থেকে, তার সেটা অসুবিধা হয় না, সে জানে ফিক্সড মাইনে আসছে। কিন্তু যে বিজনেস করে সে তো জানে যে টালমাটাল অবস্থা, আমরাও সেটা জানি যে আজ কাজ আছে কালকে কাজ নেই, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি আর কি বলা যেতে পারে। আর মা ওয়াজ আ ভেরি বিগ সাপোর্ট ফর মি। আমার মা খুবই, আমার মা যে ব্যক্তিগতভাবে খুব ভালো থিয়েটার করতেন বা কোনো গান গাইতেন, কিছুই করতেন নাকি,
ছাত্রী খুব ভালো ছিলেন আমার মা, গোল্ড মেডেলিস্ট, নাম ইন্দ্রাণী গুহ। কিন্তু মা খুবই উৎসাহ ছিল সিনেমা থিয়েটারের ওপর, এবং মা সবসময় বলেছেন যে বলতেন যে পড়াশোনাটা মন দিয়ে পর, তারপর অন্য বাদবাকিটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ মার মধ্যেও একটা দোদুল্যমানতা ছিল যে একটা চাকরি যদি না করে তাহলে কী করে হয়, এরকম একটা ব্যাপার তো থাকবেই। মধ্যবিত্ত, টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি একজন। ওনার সম্বন্ধে অনেক শোনা যায়, মানে শুধু আপনি নন, আপনার বন্ধুদেরও সন্তান স্নেহে দেখা। হ্যাঁ, আমার মা অনেকেই মামিমা বলতে খুবই একদম ঠিক, মানে শ্রদ্ধা পারে। অদ্ভুতভাবে আমার মা যখন তালতলায় আসে বিয়ে হয়ে, তাকে তো বৌদি বলার কথা, কারণ দাদার স্ত্রী, কিন্তু আমার মাকে সবাই দিদি বলে ডাকতো, এবং পরবর্তী প্রজন্মের মাইমা বলেও ডাকতো, কারণ আমার বাবাকে অনেকে মামা বলতো। সেটার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে আমার পিস্তত দাদারা থাকতে, মানে যেহেতু পুরনো আমরা একসঙ্গে থাকা একটা পরিবারের মতন, তো তারা যেহেতু বাবাকে মামা বলে ডাকতেন, পাড়ার অনেকেই বাবাকে মামা বলে ডাকতো এবং মাকে মাইমা। আদারওয়াইজ অন্যরা সবাই দিদি বলে ডাক, এটা উচিত নয়। মানে এইরকম অ্যাকসেপ্টেন্স ছিল মায়ের, মানে সামনে বস্তিতে কারো কোনো ব্যাপার, কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে বা কারো কোনো একটা অসুবিধা হচ্ছে, আমার মা নিয়ে যায় খুবই মানে সোশ্যাল। শুনুন, তো আপনার ফটোগ্রাফির নেশাতে উনিই তো আপনাকে ভর্তি করে দিয়েছিলেন। একদম, আমি চিত্রবাণী আমার বাড়ির সামনে 76 রাফি আহমেদ কিদোয়াই রোড, সেখানে যেতাম। ওখানে আমি ফটোগ্রাফির উপর কিছু কোর্স করি, একটা মানে ফটোগ্রাফির উপর নয়, অ্যাকচুয়ালি প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রসেসিং অ্যান্ড প্রিন্টিংয়ের কাজটা ওখান থেকে একটা কোর্স করে আমি শিখি, এবং তারপর ওটাকে পারসিউ করি। ফটোগ্রাফি নিয়ে আমার প্রচুর মানে হ্যাঁ পাগলামি ছিল এক সময়। তার আগে থিয়েটার নিয়েছিল, পরে ফটোগ্রাফি আর থিয়েটারটা মিলেমিশে সিনেমাটা হয়ে গেল। আচ্ছা, এই যে আপনার মুখে সিনেমা শব্দটা শুনছি, সেটা হয়তো বয়সকালে হয়েছে, কারণ ছোটবেলায় তালতলায় যতজনই জিজ্ঞাসা করছি বলছে বাবা ওর সামনে সিনেমা বলো না, সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়ে বলবে সিনেমা না, ওটাকে ফিল্ম বলা হয়। না, আসলে এটা একটু ছোট ভুল হয়েছে। মানে কেউ যখন বাঙালিরা সিনেমাকে বই বলে, ওইটা কেউ বললে তখন আমার একটা ইয়ে থাকতো যে না, এটা বই নয়, বই বুক, আর ফিল্ম এটা ফিল্ম আর ওটা বুক। অনেক বুকের থেকে অনেক ফিল্ম তৈরি হয়, এটা সত্যি, কিন্তু ফিল্ম ইজ ফিল্ম। তো এই যে বুক থেকে ফিল্ম তৈরি হয়, আপনারা যখন সিনেমা বানান আপনারা দুজন কোন ধরনের গল্প প্রেফার করেন? মানে সাহিত্যিকদের বই নাকি নতুন স্ক্রিপ্ট রাইটারদের? না, আমরা দুজন যখন কাজ করেছি, দুজনেরই তো একটা কমন গ্রাউন্ড হওয়া দরকার, সেটা কিন্তু ছিল বা আছে সবসময়। আমাদের বেসিক জায়গায় কিন্তু আমরা আলাদা নই, এটা বললাম যে আমাদের মধ্যে ঝগড়া বা সেটা কিন্তু বেসিক জায়গাটা কিন্তু দুজনের খুব মিল আছে। যদি না থাকতো তাহলে 30 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করতে পারতাম। এরম তো নয় যে ওকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া ওকে চলবে না। ওই একটা মিল মানসিকভাবে আমাদের ছিলেন। কিন্তু আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের সেটা কিন্তু মূলত কমেডি, কিন্তু কমেডিটা স্ল্যাপস্টিক কমেডি নয়, সেই কমেডি না। আমাদের নায়কই কমেডি করে, নায়িকাই কমেডি করে, যেটা আমরা দেখেছি ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জির ছবিতে। আমরা ওরকম একটা মধ্যপথ অবলম্বন করে সিনেমা শুরু করেছিলাম। তবে হ্যাঁ, পরবর্তীকালে আমরা চেষ্টা করেছি এবং খানিকটা হয়তো করেওছি, আমাদের যে জনার সেটা পাল্টে একটা অন্য ধরনের সিনেমা করার চেষ্টা, সেটা সেই ইভলভ করার একটা চেষ্টা, সেটা এখনও করে চলেছি। আচ্ছা, তার মানে এই যে কলকাতার ইতিহাস, মানে পিরিয়ড মুভিজ যেগুলো আমাদের, মানে আমি একদম পুরনো পিরিয়ড বলছি, কলকাতার তো একটা ঐতিহ্য আছে এবং খুব রিচ হেরিটেজ। অ্যাবসলিউটলি। তো এর উপরে কিছু করার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছে আছে। আমার ইতিহাস নিয়েও করার ইচ্ছে আছে। আমার ফ্রিডম ফাইটের উপরে কিছু কাজ করার ইচ্ছে আছে, এবং সেটার জন্য অপেক্ষা করছি। কারণ কোনো পিরিয়ড কোনো কিছু করতে হলে খুব অর্থের প্রয়োজন, অনেক টাকার দরকার। কারণ সেই সময়ে আমাকে ফিরে যেতে হবে, সেই রাস্তা, সেই বাড়ি,
সব কিছু বাড়ি ঘর তো তাও যদি খানিকটা পাওয়া যায়, রাস্তাঘাট তো পাওয়া অসম্ভব, তো সেখানে কিছু সেট তৈরি করার ব্যাপার থাকবে, পোশাক ব্যাপার আছে। মানে পিরিয়ড ছবি সবসময়ই এক্সপেন্সিভ হয়, যদি না আমি এমন একটা গল্প পাই যেটা জঙ্গলের মধ্যে নিয়ে কিছু লোক কাজকর্ম করছে, হয়তো সীতারাম তারা কী করে অজ্ঞাতবাস পালন করলো, সেটা নিয়ে যদি হয় তাহলে হয়তো অতটা এক্সপেন্সিভ হবে না, আদারওয়াইজ তো ডেফিনেটলি এক্সপেন্সিভ হয়ে যাবে। সেই জন্য প্রডিউসার পাওয়া একটু মুশকিল হয়। একটা হঠাৎ কথা মনে পড়লো, আপনি তো অভিনয়ও করেন অন্য পরিচালকের আন্ডারে, আর আপনি পরিচালনাও করেন। কোনো এক সময় এমন অবস্থা হয়েছে যেখানে ওই পরিচালক একটা সিকোয়েন্স শ্যুট করতে গেছিলেন যেটা দুর্ধর্ষ লেগেছিল, কিন্তু অনেক কারণে তো সিকোয়েন্স ড্রপ করে দিতে হয়, তো সেইটা ড্রপ করে দিয়ে এডিট করে বাদ দিয়ে দিতে হয়েছে। কিন্তু আপনার এত ভালো লেগেছে যে আপনি নিজে পরিচালনা করার সময় ওই রকম একটা সিকোয়েন্স করে নিয়েছেন। না, সেরকম হয়নি সত্যি কথা। তবে শুরু থেকেই যেহেতু সিনেমার ছাত্র হিসেবে খুব সুন্দর জিনিস শ্যুট করা হয়েছে এবং পরে এডিটে বাদ গেছে, এরকম এটা মানে এইটা নেওয়া, এটা সহ্য করা, মানে এটার প্রতি আমি হঠাৎ মনে পড়ে গেল সন্দীপ রায় বাবুদা, তার দুটো ছবিতে আমি অভিনয় করেছি। তিনি বলেছেন যে বাবা এই নির্মম ব্যাপারটা ছিল, যে কোনো একটা সুন্দর জিনিস মানে আমরা সকলে বলছি যে বাদ দিও না বাদ দিও না, কিন্তু বাবা বাদ দিয়ে দিলেন। এর কারণ আলটিমেটলি ওনার মনে হয়েছে এটা পছন্দ হয়। সত্যি কথা বলতে কি, খুব বড় একটা মানুষের নাম নিলাম, তার মানে তার নাম নেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু এই যে ট্রেনিংটা, যে আলটিমেটলি ভালোটা হচ্ছে কিন্তু একটা ছবি এডিট হয়ে যাওয়ার পর তার যে গোটাটা, তার যে সম্পূর্ণ ব্যাপারটা, সেটাতে ভালো হতে হবে, এই শিক্ষাটা কিন্তু শুরু থেকেই আছে বলে ওরকম কোনো মানে কোনো দুঃখ থাকে না। আচ্ছা, তো বাবা মার কথা শুনলাম, আপনার এক বোন এক ভাই, বোন কলকাতায় থাকে, এখন থাকে কলকাতায়। আচ্ছা, ওর বিয়ে হয়েছিল যখন, তো ওর হাজব্যান্ড চাকরি করতো, তো ওরা শিলংয়ে থাকতো। আচ্ছা, ওনার নাম কি? আমার বোনের নাম হচ্ছে সোহিনী, ভালো না সরি, আর নীনা, রানা নীনা, তিনটাই। আচ্ছা, তো উনি কি হোম মেকার? She's a homemaker. আচ্ছা, Absolutely homemaker. আর আপনার গৃহস্থ জীবন? আমার গৃহস্থ জীবন, আমার স্ত্রী আছেন, উনি একটি ছোটোখাটো বিজনেস করেন। আচ্ছা, কিসের ব্যবসা? ওর মেডিকেল প্রফেশনের সঙ্গে, আচ্ছা, হেলথ কেয়ার। হেলথে। আর ছেলে? ছেলে আসলে আমার তো বিয়ে হয়েছে বুড়ো বয়সে, প্রচণ্ড বুড়ো বয়সে বিয়ে, ছেলে তো আরও পরে, সব মিলিয়ে এখন ছেলে এখন 7 বছর বয়স, ক্লাস 1-এ পড়ে। প্লাস 1 পর। আচ্ছা, তো ছেলের সাথে কিরকম ভাবে? ছেলের সঙ্গে ছেলে খুব ছবি আঁকতে পছন্দ করে। আপনি সময় পান কাটানোর জন্য? হ্যাঁ, আমার যখন শুটিং থাকে না তখন আমি চেষ্টা করি ওর সঙ্গে থাকতে, অ্যাটলিস্ট দুপুরবেলা পর্যন্ত। তারপরে 1টা-2টো নাগাদ বেরিয়ে যায় বাড়ি থেকে, অফিস আছে একটা ছোট্ট, সেখানে গিয়ে বসি, যে লেখালেখি করি, বই পড়ি, আবার 5:30-6টা নাগাদ বেরিয়ে এই ট্রাভেল রেস্টুরেন্ট এসে হয়তো চা খেয়ে একটু আড্ডা বেড়ে বাড়ি চলে যায়। যেদিন শুটিং, এডিটিং, ডাবিং ইত্যাদি কিছু থাকে না, বা কোনো স্ক্রিপ্ট রাইটিং, রিডিংয়ের কোনো সেশন, বা আমি অভিনেতা হিসেবে হয়তো কোথাও অভিনয় করছি, এই দিনগুলো বাদ দিলে আর কি। তো খুব ভালো লাগলো যে ছেলের অঙ্কে মাথা দারুণ, না বলে ছবি আঁকাটাতে আপনার কথা বেশি জানি না, এমনিতে তারপর এটা খারাপ না, মানে যা দেখি বেশ তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয় সবাই। কিন্তু বাঙালি বাবারা সাধারণত ওই দিকে বেশি মন দেয়, তা আমি বাঙালি বাবা, আমি নিজেই তো এরকম মানে বিপথের লোক ন্যাচারালি। তো একটা প্রশ্ন করি, হ্যাঁ, এবং এটা শুধু আপনার মানে নিজের মনের কথাটাই জানতে চাইছি, যে সন্তান, দাদা, পিতা, তো এই রোলগুলো ভালোভাবে কাটিয়েছেন? এটা তো ছেলে বলবে বড় হয়ে, আমি তো বুঝতে পারছি না যে। ঠিক আছে, যাদের বলার সুযোগ নেই, ধরুন সন্তান হিসেবে কেমন ছিলেন? আমি অবস্টিনেট টাইপের ছিলাম না, আমি খুবই ছোটোবেলা থেকে শান্ত, মোটামুটি কথা শুনতাম। তবে হ্যাঁ, অ্যাডালসেন্স পিরিয়ডে
কোনো একটা ডিভিশন এসেছিল মনে হয়, মানে একখানে একটা বিপ্লবী বিদ্রোহ ভাব একটা এই 16-17 পর 18 পর থেকে তখনকার দিনে তো হাত কিংবা বেদ কিছু একটা পড়তো তো হ্যাঁ, মায়ের হাত, বাবা কোনোদিনও মারিনি, মা খুব মারত। মা তো সব আমার মা ভীষণ রোগা পাতলা একটা মানুষ ছিলেন, তার চট থাপড় লাগতো না। মারা তো মেরেই থাকে। মা বাবা কোনোদিনও মারে, বাবা মানে একদম বাবা কি এসকেলেট হলে না সেরকম কোনোদিন হয়নি। তার মানে ভালো ছেলে। হ্যাঁ, কোনোদিন মারেনি, বাবা কোনোদিন মারেনি। মাঝে মাঝে একটু বকেছে এইসব সিনেমা টিনেমা নিয়ে, এত বই পড়ার কি দরকার, একটু ফিজিক্স নিয়ে পড়লে তো ভালো হয় আর কি, এইসব ছিল বাবার। কিন্তু বাবা খুশিও হতেন, মানে যখন আমি পাড়াতে নাটক করলাম বা আবৃত্তি করলাম, প্রাইজ টাইজ পেতাম খুবই, তখন কিন্তু খুব খুশিও হতেন। মানে এরকম না যে খুব এক্সট্রিম ছিলেন, এরকম নয়। হ্যাঁ, মানে প্রফেশনের সাথে সেকেন্ডারি হিসেবে হয়তো উনি প্রেফার করতেন, মানে একদম প্রফেশন হিসেবে নয়। তো সেদিন না একটা অন্য একটা পডকাস্ট দেখতে দেখতে একটা কথা আমার খুব মানে কানে বিঁধে গেল, যে একজন বলছিল, নাম নিচ্ছি না, যে ছোটবেলায় খুব সময় নষ্ট করত বলে, আজকে এসে আমি বুঝতে পারছি যে ওই সময় নষ্টটা আমার একটা ইনভেস্টমেন্ট ছিল। মানে রাস্তায় এমনি দাঁড়িয়ে আছি, লোকজনকে দেখছি, তাতে যে মানুষ চিনেছি, মানুষের ম্যানারিজমস, জগৎ দেখা, এই জিনিসটা আমার আজকের কাজে খুব ওই দিচ্ছে। তো সেইটা আমি এখনো সময় নষ্ট, আগে তো করিয়েছি, এখনো আমার 59 বছর বয়স হবে, এখনো সময় নষ্ট করি, এবং আমি সময় নষ্ট করতে তো ভালোবাসি, খুব পছন্দ করি। আমার সেদিক থেকে যেরকম যে স্কুলে পড়তাম তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, মানে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, তার সঙ্গে জড়িয়ে আছি আমি। যে পাড়াতে থাকতাম সেখানকার অনেকের সঙ্গেও এখনও যোগাযোগ, তারা কিছু ফোন করে কিছু প্রশ্ন করলে বা কিছু কাজের ব্যাপার থাকলে আমি গিয়ে সাহায্য করার চেষ্টা করি, পারি কি না পারি সেটা পরের কথা। বিভিন্ন জায়গায় মানে কথা বলছি, বই কিনতে পরিচয় হয়েছে, বই কিনতে গেছি কলেজ স্ট্রিট, পরিচয় হয়েছে, এবং তার সঙ্গে বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব এখনও গেলে। গতকাল প্রচুর বৃষ্টি হলো, তাই গিয়েছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ওদের মাস কম ডিপার্টমেন্টের স্ক্রিন প্লে রাইটিংয়ের একটা হয় আর কি, একটা এক্সারসাইজ হয়, সেটাকে জাজ করতে গিয়েছিলাম আর কি, মানে রিড করে ওটা ওদের একটা মার্কস বা এক্সটার্নাল হিসেবে। সেখান থেকে ইচ্ছে ছিল গিয়ে কলেজ স্ট্রিটের এক বন্ধুর দোকানে গিয়ে ঢোকা হলো না, এই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ওয়াটার লগিং হয়ে গেছে বলে। দেখি 2-1 দিনের মধ্যে যাব। এই জিনিসগুলো আমি মেনটেন করি। বিভিন্ন জায়গায় আমার বন্ধু রয়েছে যারা হয়তো একেবারে ছেলেবেলার বন্ধু নয়, পরবর্তীকালে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে কাজের সূত্রে বা অকাজের সূত্রে, তাদের সঙ্গে আমি সম্পর্ক মেনটেন করে রাখি। এটা এই সময় নষ্ট করাটাকে আমি ভীষণ এনজয় করি। এটা যদি আমার জীবন থেকে চলে যায়, আমার মনে হয় না আমি তা থাকতে পারি। তাহলে বলুন, মানে আমরা খুব একটা তো ধারণা নেই, কিন্তু আপনি বম্বেতেও কাজ করেছেন, কলকাতাতেও কাজ করেছেন, এবং আমরা যতখানি শুনেছি এই দুটো স্টাইল পুরো অন্য। যেটা আপনি বললেন একটা পারিবারিক যোগসূত্র হয়ে যায়, বম্বেতে সেটা শুনছি অতখানি হয় না। তো তেমনি সবাই খুব প্রফেশনাল, এই একটা শব্দ খুব বেশি চলে যে প্রফেশনাল, তাহলে সেখানে তো সময় নষ্টটা খুব কমই হয়। তাহলে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি আর কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এতখানি ফারাক কেন? আমার মনে হয় আপনি যদি দক্ষিণ ভারত দেখেন, দক্ষিণ ভারতের সঙ্গেও কিন্তু বম্বের প্রচুর ফারাক আছে। দক্ষিণ ভারত বলতে আপনি 4টে ভাষা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, এই 4টে ভাষায় ছবি, এদের যে ধরন বম্বের সঙ্গে কিন্তু অনেক তফাৎ। ওরা কিন্তু আরও বেশি প্রফেশনাল, অনেক বেশি প্রফেশনাল। একটা কথা বলি, কোথায় কি সেটা আমি বলছি না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গোদারের, মানে রণক গোদারের একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল, যেটাকে আমি মাথায় রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বি প্রফেশনাল, নট প্রফেশনালস প্রফেশনাল। উনি হলিউডের লোকদের প্রফেশনাল বলতেন,
বি প্রফেশনাল হতে হবে। আমি এই কাজটা করার জন্য টাকা নিচ্ছি, সেটাকে আমাকে জাস্টিফাই করতে হবে আমার কাজ দিয়ে, আমার একাগ্রতা দিয়ে, বা আমার মানে সব কিছু দিয়ে। কিন্তু প্রফেশনাল হতে চাই না। তাহলে কে আবার আরেকটা বিতর্কিত হইতে যে শুনতে পাই পরিচালকরা বলে যে আমি এইরকম সিনেমাটা বানাতে চাই আমার মতন করে। কিন্তু পয়সাটা তো প্রডিউসারের, দেখবে দর্শক, আমজনতাই দেখবে। তো আমি বুঝলাম যে নিজে একটা মুভি শ্যুট করে নিজের বাড়ির হোম থিয়েটারে বন্ধু বান্ধবদের দেখালো হলো, কিন্তু যেইটা হলে রিলিজ করছি সেইটা পরিচালকের কতখানি দায়বদ্ধতা আছে, এবং নিজের ইচ্ছাটাকে বাদ দিয়ে প্রডিউসার এবং আমজনতার জন্য সিনেমা তৈরি করা, এই জিনিসটা কি বাংলা সিনেমায় একটু খামতি আছে? কারণ এইখানে কি আমরা খুব বেশি কিন্তু লার্জার দ্যান লাইফ, মানে একজন আজকে মাল্টিপ্লেক্সে যদি দেখি আমি 400-500 টাকার টিকিট কেটে পপকর্ন কিনলে 1000 টাকা বেরিয়ে যায়, তো সে তার বাড়ির কথাই বড় স্ক্রিনে শুনতে গেছে, নাকি সে মনোরঞ্জনের জন্য গেছে যে কিছুক্ষণ জন্য আমার জীবনটা একটু ভুলে যাই। আমি একটা খুব আবার একটা জায়গায় শুনছিলাম যে বাংলা সিনেমা যেন, ঠিক আছে তুমি দুঃখ লেগেছে সিনেমা দেখতে এসছো, পরিচালক বললো তাহলে তোমার দুঃখটা তো বুঝলাম, এই নাও আরেকটু দুঃখ দিয়ে দিলাম, এইটা নিয়ে বাড়ি চলে যায়। তো বলছে যদি আমাকে সেই রকমই জীবন দেখতে হয় তাহলে তো আমি রাস্তায় যদি একটা মানে ভিখারিকে যদি ভিখারির মতনই দেখতে হয়, তাহলে আমি রাস্তায় দাঁড়ালেই অনেক ভিখারি দেখতে পাবো, আমি পয়সা খরচ করে ভিখারি দেখতে যাবো। তো ভিখারির এক্সাম্পলটা ওনারই নেওয়া। হ্যাঁ, তো এইটা কি একটু ফারাক করে দিচ্ছে? না, আমার একটা জিনিস মনে হয়, এন্টারটেনমেন্ট কি একটা, যেটা আপনি বললেন লার্জার দ্যান লাইফ মানুষ ভালো লাগে, আইডেন্টিফিকেশন আরও ভালো লাগে। লার্জার দ্যান লাইফ কেন ভালো লাগে? আমি হতে পারি না বলে ভালো লাগে। আমি কিন্তু নায়কের সঙ্গে আইডেন্টিফাই করতে চাই, কিন্তু আমি যেটা পারি না সেটা নায়ক পারে, সেখানেই লার্জার দ্যান লাইফ হয়ে যাচ্ছি আমরা। তার মানে বেসিক্যালি জিনিসটা কিন্তু আইডেন্টিফিকেশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আইডেন্টিফিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর ড্রিম। ড্রিম উইল বি দেয়ার, বাট আইডেন্টিফিকেশন ইজ দ্য বেসিক থিং, যেটা একটা মানুষকে আমি ওটা হতে চাই, বা আমি আই ক্যান আইডেন্টিফাই উইথ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ফিল্ম অর আ থিয়েটার অর আ নভেল। আইডেন্টিফিকেশন, তারপরে সে লার্জার দ্যান লাইফ হচ্ছে। এবারে কথা হচ্ছে আমার আকাঙ্ক্ষাটা, অপূর্ণ আকাঙ্ক্ষাটা ওর থ্রুতে আমি ফুলফিল করছি, কিন্তু আমি সেই সিনেমাগুলো বলছি যেটা আমারই জীবন দেখাচ্ছে, আমারই জীবনকেই আমি কিন্তু দেখতে চাই বেসিক্যালি। সেখানে তো আমার অপূর্ণ কিছু দেখছি না, আমি যে জীবনটা জানি সেই না, এটাই দেখি। এটা ঠিক না। এই জীবনটা আমি যাপন করছি, কিন্তু এই জীবনটা আমি জানি না। একটু কি মানে কথাটা বুঝতে পারছি? আমি এই জীবনটা যাপন করছি, আই নো দ্যাট লাইফ। আমি বাইরে থেকে যখন দেখাই একজন ফিল্ম মেকার, আমি নিজেকে সেই ফিল্ম মেকার মনে করি না যাকে আমরা অথর বলি। অথর একটা থিওরি, অথর আজকে সত্যজিৎ রে ইজ অ্যান অথর, ঋত্বিক ঘটক অথর। তারা যে বিষয়টা বলে সেটা তাদের নিজস্ব বিষয়, সে বিষয় আর কেউ বলে, এবং যেভাবে বলে সেটা তার নিজস্ব ভাষা, সিনেমার ভাষা, সেটা আর কেউ বলে। সত্যজিৎ রায়ের মেকিং অফ সিনেমা, মৃণাল সেনের মেকিং অফ সিনেমার থেকে একেবারে আলাদা, পোলস অ্যাপার্ট। দ্য ইউজ অফ ক্যামেরা, এডিটিং, ইউজ অফ সাউন্ড ইজ ভেরি ডিফারেন্ট। ঋত্বিকের আরও আলাদা। আমরা যদি বম্বেতে দেখি আজকে রাজ কাপুরের সিনেমা যেভাবে তৈরি হয়, এন্টারটেনমেন্ট, ঠিক আছে, গোল্ডি আনন্দ মানে বিজয় আনন্দের সিনেমা এন্টারটেনমেন্ট একদম আলাদা হয়ে তৈরি করে। দুজনে মেইন স্ট্রিম সিনেমা করছে, সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্য সিনেমা করছে, কিন্তু দুজনের বলার ভাষা আলাদা, দুজনকেই কিন্তু পছন্দ করছি আমরা। সো দেয়ার ইজ রুম ফর এভরিবডি। হাউ ইউ আর ডুইং ইট and what you have achieved by doing it, these are the things
শুড বি কনসিডার্ড, নট এক ধরনের ভালো লাগা হতে পারে না। অবশ্যই, সেটা আমি একদম না বলছি না। ভালো লাগা এবং পয়সা খরচ করা, কারণ আমি দেখুন, বাঙালি আলোচনা তর্ক ছাড়া তো শেষ হতে হয় না। তো আজকে বাংলা সিনেমা যদি দেখি, ওটিটিতে দেখছে লোকে, কারণ আমি বছরে একবার পয়সা দিয়ে আমি ছোট্ট কথা বলতে চাই, বাংলা সিনেমা কেন, আপনি গিয়ে যে কোনো অ্যাভারেজ হিন্দি সিনেমা দেখুন, 5 থেকে 10টা লোক দেখতে পারে অলে। এটা বাংলা সিনেমা, হিন্দি সিনেমা সেটা কিন্তু রোহিত শেট্টির সিনেমাতে নয় না। রোহিত শেট্টির অনেক ছবি লার্জার দ্যান লাইফ বেশি দেখ না, বেশি দেখছে, সেটা খুবই কম। মানে আমি বলতে চাইছি এখন কমেই গেছে, প্রচণ্ড কমে গেছে। একটা সময় ছিল দক্ষিণ ভারতের ছবি থেকে বাংলা ছবি তৈরি হতো, অসম্ভবভাবে লোকে দেখতো। আপনি শুনুন কীভাবে এই যে সরে যাচ্ছে একটা জিনিস, মানে এই জিনিসটা পপুলার, সেই জিনিসটা চূড়ান্ত পপুলার। কি চূড়ান্ত পপুলার? আমরা জানি দক্ষিণ ভারতের গল্প থেকে নিয়ে বাংলা সিনেমা তৈরি হচ্ছে। একটা সময় ট্রেন্ড ছিল, প্রচণ্ডভাবে চলতো। এরপরে কি হলো, ওই সিনেমাগুলো তৈরি হলো, ডাবিং করা হতো ইন হিন্দি, ঠিক আছে? লোকেরা বুঝে ফেললো গল্প। এবার হঠাৎ করে আবিষ্কার করলো, আরে এই যে দক্ষিণ ভারতের ছবি হিন্দিতে ডাবিং হয়ে টিভিতে চলছে, সেই গল্প নিয়েই তো এখানে তৈরি হচ্ছে। মানুষের তখন কিন্তু এই ধরনের ছবি তৈরি করার প্রচেষ্টাটা চলে গেল। এই যে চলা বলছি, এই চলাটা আপেক্ষিক। কোনটা কখন চলবে, কেন চলবে, তার পেছনে অনেক কিছু আছে, যেটা এখন যেটা চলছে অথবা চলছে না, এটা আমরা রিয়েলাইজ করবো কিন্তু আরও 10 বছর পরে কি, যে এই কারণে আমাদের এই জিনিসটা চলেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই ইউনিভার্সের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন কফিটা চলছে, কেন চাটা চলছে না, অথবা ভাইসি ভার্সা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো কিছুদিন পরে। সময় পরিবর্তনশীল, সেটা তো সব জায়গায়। কিন্তু দক্ষিণ ভারতের যেই আমরা রিমেকগুলোর কথা বলছি, সেটা কি আপনার মনে হয় না যে আমরা রিমেক করতাম, কিন্তু মানে টেকনিক্যালি এত, কারণ দক্ষিণ ভারতের সিনেমা কিন্তু এখন বম্বেকেও ছাড়িয়ে যায় যদি অনেক দিন কালেকশন। হ্যাঁ, মানে এখন, মানে আমি গত 2 দশক 3 দশকের কথা বলছি। তো সেইখানে আমরা যখন রিমেক করছি, তার টেকনিক্যালি ভিএফএক্স বলুন, যাই বলুন, সেইটা এত কম খরচে, এত কম খরচে কোয়ালিটি, এটা একটা কারণ। কিন্তু সেই কারণটা কিন্তু তখন ছিল না। কারণ লোকে দেখেনি, এই দেখি না। এই তো আজকের আপনি এখানে বসে সারা পৃথিবীর যে কোনো ভাষায় ওটিটির মধ্যে দিয়ে আমরা ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান যে কোনো সিরিজ, যে কোনো ফিল্ম দেখতে পারি। আজকে নেটফ্লিক্সে বা যে কোনো জায়গায় দেখতে পারি আমরা, সেই সুযোগটা আমাদের কাছে আছে। মানে আমাদের চোখ তৈরি হয়ে গেছে, আমার, আপনার নয়, সবার, সাধারণের, জনসাধারণের। আমি তো সিনেমা নিয়ে অনেকদিন ধরে চর্চা করছি, আমাকে করতে হয়েছে। আমি চেষ্টা করেছি তখন, যখন দেখার সুযোগ খুব কম ছিল এই সমস্ত ভাষার ছবি, তখন আমরা দেখেছি ছবি। কিন্তু আমার কথা হচ্ছে কি, যখন আমরা মানে উদারনীতি বলুন কিংবা আমাদের বলয়টাই ছোট ছিল, রবীন্দ্রসঙ্গীতেই পাশ্চাত্য সঙ্গীতের প্রচুর প্রভাব আছে। মাঝে মাঝে তো মনে হয় একদমই পাশ্চাত্য সঙ্গীতের কোনো একটা সুর, কিন্তু সেই দরজাটা যখন খুলে গেছে, যখন পশ্চিম তার খুলে গেছে দ্বার, তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পপুলারিটি কমেনি না, একদম কম, তাই তো? কিন্তু তাহলে এই যে সাউথ ইন্ডিয়ান মুভিজ যখন হিন্দিতে ডাব হলো, তাহলে বাংলার যেটা পপুলার হতো সেটা কেন চলে গেল? তার মানে এইখানে কিছু খামতি ছিল না। খামতি ছিল তা নয়, ওটা দেখে ফেলেছে এবং বড় আকারে দেখে ফেলেছে। এখানে ওই জিনিসটাই ছোট আকারে দেখছে, ছোট আকার, এইটাই এবং আকারের মানে আমি যদি ওই আকারেও করি, এখানে দেখবে না লোক, কেননা ওটা দেখে ফেলেছে, অরিজিনালটা দেখে ফেলেছি আমি। তাই কি নাচি, একদমই তাই। আরেকটা কথা আমি বলি, যেটা হচ্ছে যে বাঙালির একটা নিজস্ব বাঙালিয়ানা আছে। যখন হিন্দি সিনেমা বম্বেতে তৈরি হতো এবং পপুলার হতো, তখন বাংলা সিনেমা কলকাতাতে তৈরি হতো এবং পপুলার হতো। কারণ বাঙালি তখন কিন্তু ওই হিন্দি ছবিটা, মানে বাংলা ছবিটা কিন্তু হিন্দি থেকে কপি করে হতো না, বাংলা গল্প থেকে হতো, বা গল্প থেকে হয়তো অরিজিনাল গল্প থেকে হতো, কিন্তু বাঙালি আনা থাকতো।
সুরের বাঙালিয়ানা ছিল, উল্টো ব্যাপার। তখন বাঙালি সুর গিয়েই কিন্তু এস ডি বর্মন কিন্তু ভাওয়াইয়া সুর ওখানে দিয়েই কিন্তু ছবি একের পর এক নফকেতানের হিট করিয়ে গেছেন। উল্টো ছিল তখন, এখন রোল রিভার্সাল, প্রত্যেকটা জিনিসেরই তাই। আমার সেটা নেই। দেখুন, আমার এই প্রশ্নগুলো আসে কারণ খারাপ লাগে যে বাংলা সিনেমা হচ্ছে কাজ, কিন্তু লোকে দেখছে। একদম ভাববেন না বাংলা সিনেমা যতটা দেখছে না, কতিপয় হিন্দি সিনেমা বাদ দিলে, এমনকি হিন্দি সিনেমা তো কিছুই দেখছে না। আপনি যদি ওটিটি খোলেন দেখবেন অসংখ্য খুব সুন্দর সুন্দর সিনেমা আমি দেখি রোজ। সেই সিনেমাগুলো নাম আমি জানি না, জানতাম না, কিন্তু ভীষণ ভালো, দারুণ। স্লাইস অফ লাইফ হতে পারে, ভীষণভাবে একটা কিছু এমন বিষয় যেটা লার্জার দ্যান লাইফ হতে পারে। যে বিষয় হোক তাতে কোনো আপত্তি নেই আমার, কোনো জিনিস লার্জার দ্যান লাইফ হতেই পারে। যেমন দক্ষিণ ভারতের লোকেরা, ওদের সিনেমার একটা নিজস্ব ধারা আছে, একটা কালচার আছে। ওদের কি সাহিত্যিক নেই? অনেক সাহিত্যিক আছে। ইউয়ারানন্দের মতো লেখক আছে ইয়েতে, কর্ণাটকে। আরও অসংখ্য লোক হচ্ছে, বাইকাম বশিরের মতো সাহিত্যিক আছে মালয়ালম সিনেমায়, এই মালয়ালম সাহিত্যে। কিন্তু মালয়ালম সিনেমার যে ধরন আর তেলুগু সিনেমার ধরন কিন্তু আলাদা। হ্যাঁ, রিজনাল সিনেমা রিজনালি হবে না, সাউথ মানে আমরা সাউথ এক করে দিই, কিন্তু তামিল হোক, তেলুগু হোক, মালয়ালম সব কিন্তু সব আলাদা আলাদা, তাদের স্টাইল আলাদা, তাদের গল্প বলার রীতি আলাদা। মালয়ালম সিনেমা খুবই আলাদা। আমাদের পূর্ব ভারতেও যেমন ভোজপুরি আর বাংলার মধ্যে কোনো রকম মিল নেই, কিন্তু ওড়িয়ার সঙ্গে বাংলা বা আসামি সুনীল তো মানে গল্প বলার ধরনে ভাষার স্পোকেন ল্যাঙ্গুয়েজের কথা বলছি না আমি। হ্যাঁ, অভাবিয়ার সিনেমা অনেকখানি আমাদের মতনই। আচ্ছা, অনেক গম্ভীর কথা হয়ে গেল, তো একটু কিছু এই মানে আবার ফেরার জন্য একটা মাল্টিপল চয়েস কুইজ। হ্যাঁ, তে অনেক সময় বলে যে রানাদা খুব খেতে ভালোবাসে, তো চেয়ারই বলে যাচ্ছে আমার। তো সেইখানে 5 ধরনের খাবারের কথা বলছি, কোনটা আপনার ভালো সবচেয়ে বেশি লাগে সেটাই। কন্টিনেন্টাল, এক্সপেরিমেন্টাল, বাঙালি, চাইনিজ, না রুটির সাথে ছানা? বাঙালি। তো আর রুটির সাথে ছানাটা গোয়েন্দা ভগবান দাস বলে একটা সিরিয়াল, রবি ওঝা আমাদের যিনি পরিচালক আছে নেই আমাদের মধ্যে, তিনি আমার জীবনের শুরুর দিকের একজন আইকন। আমার পাড়ার থেকে খুবই কাছে একটি পাড়ায় ওরা থাকতো, তখন ওদের বাড়ি মানে ওদের পুরো পরিবার নিয়ে থাকতো। এবং উনি একটা সিরিয়াল করেছিলেন গোয়েন্দা ভগবান দাস বলে, যেখানে রবি ঘোষ এবং সন্তোষ দত্ত দুজনেই ছিলেন। আমরা সবাই জানি যে সন্তোষ দা একজন লয়ার ছিলেন, একজন দুধে লয়ার যাকে বলা হয়। তো সন্তোষ দাকে শুটিংয়ে নিয়ে আসার দায়িত্ব আমার ছিল। তখনকার সেই অ্যাম্বাসেডর দাঁড়িয়ে করে আমি দাঁড়িয়ে থাকতাম কোর্টের বাইরে, এবং উনি আসতেন, তার পরিও ব্যাগ খুলে তার থেকে একটা অ্যালুমিনিয়ামের রেক্ট্যাঙ্গুলার একটা টিফিন বক্স বার করে, গান বন্ধ করে তা বার করে উনি বার করতেন চিনি দেওয়া ছানা এবং রুটি, হাতে রুটি যেতে বলি আমরা। এবং প্রতিদিন আমাকে বলতেন এই তুমি খাও। আমি প্রতিদিন বলতাম না, আমি না খেয়ে আপনি খান। এইটা ওনার সঙ্গে চলত। ওনার বাড়িতেও গেছি আমি, মানিকতলার ছায়া সিনেমার পেছনে ওনার বাড়ি ছিল। ওখান দিয়ে যখন যাই এখনও আমার চোখটা চলে যায় ওই দিকে। গতকালও গেল, আমি যখন যাচ্ছিলাম আর কি রবীন্দ্রভারতীর দিকে, তখন দেখে ওনার বাড়িটার দিকে মানে চলে যায় আর কি সেই সময়গুলো। তো জটায়ু হওয়ার সময় ওনার কথা মনে পড়তো? হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে আমার তো খুবই আইডল ছিলেন উনি এবং রবিদা, দুজনেই একসঙ্গে। আমাকে যে এই চরিত্রটার জন্য কাস্ট করা হবে এটা তো আমি জানতাম না। আমাকে কিছু কিছু লোক বলতেন যে এই বাবুদা তোমাকে ডাকবে, কবে ডাকবে বুঝতে পারছি না আর কি। ঠিক আছে, ডাকবেন হয়তো। হঠাৎ একদিন ডাক পড়লো, আমি গেলাম বাবুদার বাড়িতে, এবং উনি বললেন যে তুমি হয়তো শুনেছ, তোমায় কেন ডাকলাম, তা তুমি ঘুরবে তো?
তুমি একটা কাজ করো, সুদেশনার সঙ্গে কথা বলে নাও, মেয়েদের এসব ব্যাপারে কিন্তু খুব ভালো মানে সিক্স সেন্স কাজ করে। না আমি বলেছি সঙ্গে কথা, আমি কি পারবো, যদি পারি তাহলে আপনি যদি করিয়ে নেন তাহলে আমি রাজি আছি, আমার করতে কোনো অসুবিধা নেই। যদিও আমি জানতাম, ব্যাক অফ মাই মাইন্ড ছিল যে এমন একটা আইকনিক অভিনেতা তিনি অভিনয় করে যাওয়ার পর অন্য আরও অনেক আইকনিক অ্যাক্টার্স সেটা করেছেন এবং ফেল করেছেন, মানে এই কথাটা বলা ছাড়া বাইরেই। তারপরে সেই চরিত্রে আমি আমার মতো না যে নন অ্যাক্টার, দ্য ট্রেনিং ইন অ্যাক্টিং সেই অর্থে কিছুই নেই, স্টেজ করা বা রিহার্সাল করা বা অভিনয় শিক্ষা নেই সেই অর্থে, তার পক্ষে করাটা কীরকম উচিত হবে কিনা। যাই হোক, পরিচালক স্বয়ং যখন আমাকে ডেকেছেন এবং করতে বলেছেন তখন চেষ্টা করি দেখা যায়। আবির তো খুবই ক্লোজ আমার, তো আবির আমাকে বলেছিল যে দেখো সোশ্যাল মিডিয়া থেকে তখন কিন্তু একটু বেরিয়ে এসো, কেননা অনেক খারাপ অনেক কিছু হতে পারে। তারপরে আমি ভাবলাম যে না, লেটস সি কী হয়, এবং প্রচুরই ডাইভার্স এসেছে শুরুতে, এবং আস্তে আস্তে সেটা কেটেও গেল রিলিজ হওয়ার পর। এবং অনেকে, নাম বলবো না, আমার নিজের ইয়েটা করার মানে আমি খুব ভালো করেছি তা তো নয়, আমি চেষ্টা করেছি, কিছু মানুষ বলেছেন তোমার চেষ্টাটা ভালোই হয়েছে, এবং তারা বেশ আমার কাছে তারা অনেক ইম্পর্টেন্ট লোক। তারা আমাকে ভালো বলেছে বলে ইম্পর্টেন্ট নয়, তারা এমনিতেও খুব ইম্পর্টেন্ট। তারা সবাই হয়তো সিনেমার মানুষ নন, সাহিত্যের লোকজনও আছেন, অনেকেই আছে খুবই বিখ্যাত। তারা আমাদের আলাদাভাবে ডেকে ফোন করেও বলেছে তোমার কাজটা কিন্তু খুব ভালো হয়েছে, তুমি কাউকে কপি করতে যাওনি, তুমি তোমার মতন করে পড়েছো। এই কারণ এই যে যেহেতু ভদ্রলোককে চিনতেন এবং মানে ভালোই পরিচয় ছিল, কিন্তু এখন অ্যাক্টিংয়ের আমি যদিও বুঝি না, কিন্তু নিজেকে তো প্রিপেয়ার করতে হয়, তো এই যে কোন প্রস্তুতি নিচ্ছেন, এটা কি সব জ্ঞানে জোর করে যে না এই জায়গাটা সন্তোষদত্ত হয়ে যাচ্ছে, এই জায়গাটা সরিয়ে রাখি আবার অন্য করি, কারণ অজান্তেও তো কপি হয়ে যায়, সাবকনসিয়াস। একদমই ঠিক কথা, অজান্তেও কপি হয়। তো এখানে তো মোটামুটি ছোঁয়াটা খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, আমি বলি যেহেতু আমি অভিনেতা নিই, মূলত আমি কোনো প্রিপারেশন নিই না, যে কোনো চরিত্রই আমি কোনো প্রিপারেশন নিই। মানে এখনো পর্যন্ত আমি যে চরিত্র অভিনয় করি, ছোটো বড়ো মাঝারি, কোনোটার জন্য কোনো প্রিপারেশন নিই। প্রিপারেশন মানে হচ্ছে সংলাপগুলো মুখস্থ করার চেষ্টা করেছি, এবং আমার অ্যাজ আ ডিরেক্টর আমার একটা প্ল্যাটফর্ম তৈরি আছে, একটা তো চরিত্র তৈরি করেছি আমরা এতদিন ধরে, বিভিন্ন চরিত্র লেখা হয়েছে, অভিনেতারা করেছেন, দেখেছি, কাউকে শিখিয়েছি এরকমভাবে না ওরকমভাবে করো। ওই যে ট্রেনিংটা এত বছরের, মানে আমি ডিরেক্ট করছি 30 বছর হয়ে গেল টেলিভিশন এবং সিনেমা নিয়ে, তার আগে সহকারী হিসেবে কাজ করেছি, এবং বহু মানুষকে দেখেছি। এই কোয়েস্টটা আমার মধ্যে ছিল যে অভিনেতারা কী করে অভিনয় করেন। অভিনেতাদের মধ্যে রবিদা বিশেষ করে সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্রবাবুর সঙ্গে এমনি শুটিং নয়, এমনিতে অনেক আড্ডা গল্প করে হেরেছি, যাতে বোঝার চেষ্টা করেছি বই পড়ে যে অভিনয়টা কী। সেই কনসিডারেশনেই কিন্তু আমি করেছি যেটুকু করেছি, সেটা ভালো বা মন্দ সেটা পরের ব্যাপার, কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নেওয়াটা আমি করিনি, বিশেষ করে জটায়ু চরিত্রে, আলমুখের চরিত্রে। কারণ ছেলেবেলা থেকে আপনি এবং আমি যারা বাঙালি, তারা ফেলুদাকে খুব ভালো রকম জানি। আমার সময়, মানে আমি যখন ছোট, তখন থেকে মনে হয় 65 সালে আপনি প্রথম লিখেছিলেন, তখন আমার জন্ম হয়েছে, মানে হবে এরকম সময় আর কি। তো তখন থেকে আমরা বড় হওয়া পর্যন্ত সমস্ত ফেলুদার বই অসংখ্যবার পড়া, সিনেমা যে দুটো সত্যজিৎ রায় করেছিলেন এবং পরবর্তীকালে বাবুদা টেলিভিশন সিরিজ বা বড় পর্দার জন্য যা করেছে, সেগুলো একাধিকবার দেখার ফলে চরিত্রটা কী হবে, কীভাবে বিহেভ করবে, এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ছিল।
এবং যেহেতু সন্তোষ দত্তের মতন মানের অভিনেতা আমি নই, আমি আমার ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি। বাবুদা খালি বলেছিলেন যে আগের ছবিগুলো দেখবে না, আমি যেটা লিখেছি সেটা পড়ো, এর মধ্যে থেকে যেটা মনে হয় সেটা কর। যেখানে অসুবিধা হয়েছে বাবুদা বলে দিয়েছেন এখানে এরকম করে কর, ওরকম করে কর, আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। আচ্ছা, তো এবার আবার একটু সমাজের দিকে ফিরি। তো এবার শেষের দিকে যত এগোচ্ছি তত কুইজের দিকে যাচ্ছি। 4 জন নাম: ঋতুপর্ণ ঘোষ, মনসুর খান, রবি ওজা, অভিজিৎ সুদেশ। এই বাবা, এটা আমার তো সাংঘাতিক জায়গা হয়ে গেল। হ্যাঁ, ঋতুপর্ণ অফকোর্স। তাই তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কি? ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অ্যামেজিং। মানে আমার জীবনের যে কয়েকজনের সঙ্গে কাজ করে একটা অদ্ভুত পরিবর্তন এসে, দেখুন আমি যখন ঋতুপর্ণকে মিট করি তখন আলাদাভাবে ঋতুপর্ণর দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়া, মানে ওল্ড স্কুল অফ ফিল্ম মেকিংয়ের দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়ার বয়সই চলে গেছে। কারণ আমি ক্লাস 9 থেকে চিত্রবাণীতে সিনেমা নিয়ে পড়াশুনো করেছি, ওইটাই পড়েছি। ওয়ার্ল্ড সিনেমা তখন বলতে হবে, সেই ওয়ার্ল্ড সিনেমা দেখেছি। আমার মধ্যে যে সিনেমাগুলো ইনফ্লুয়েন্স করেছে সেগুলো ততদিনই হয়ে গেছে। ঋতুপর্ণর সঙ্গে এরকম একটা সময় জাংচারে গিয়ে আমার আলাপ। অতএব সিনেমা, ঋতুপর্ণর সিনেমা আমাকে বিরাটভাবে প্রভাবিত করেছে সেটা আমি বলবো না। অসম্ভব ভালো একটা নিজস্ব ধারায় ঋতুপর্ণ সিনেমা বানাতো, সেটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। আমরা দুজন অ্যাজ আ ফিল্ম মেকার ওর ধরনের সিনেমা বানাই, কারণ আমাদের মধ্যে আমরা আলাদা মানুষ। তো ওকে আমি মনে রেখেছি, মনে রাখবো আমার ব্যক্তিগতভাবে একজন বন্ধু হিসেবে। কোনোদিন কোনো কারো কাছে ও সহকারী হিসেবে আমাদের পরিচয় দেয়নি। যখনই যার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, আমার বন্ধু এই বলে। আমার মনে আছে যে জয়া বচ্চনের সঙ্গে একবার দেখা হলো, তখন আমাকে পরিচয় করালো আমার বন্ধু। তো আমি ওকে বন্ধুই মনে করি এবং সারা জীবন আমার কাছে যতদিন থাকবে, যে থাকবো, একদিন বন্ধু হারালাম এইভাবেই। শেষ প্রশ্ন: নাটক, থিয়েটার, যে নামেই ডাকি, আর ফিল্ম জগৎ, সিনেমা, এইটা স্প্রে দিয়ে হয়তো এই মশাটা চলে গেছে। না, এটা মনে হয় শুধুই সুগন্ধি, এটাতে মশা টশা যাবেন, এটা মাছি মশা তাড়ানোর ওদের একটা আছে, হ্যাঁ, কিন্তু সেটা ওই ডিফিউজারে বুঝছেন। তো এবার ধরুন আপনাকে 3 তলোয়ারের স্ক্রিপ্টটা পেলে, প্রথম কি ইচ্ছা করবে? একটা নিজের ইন্টারপ্রিটেশনের থিয়েটার করি, মঞ্চস্থ নাকি? না, আমি তো থিয়েটার করবো না। থিয়েটারের যে ভাষাটা, যে ল্যাঙ্গুয়েজটা, সেটা একেবারেই আলাদা, যেটা আমি কোনো প্র্যাকটিস করিনি। আমার বন্ধুবান্ধব আছে, তারা দুটোই সমানভাবে চালায়, সব্যসাচী আর কি। দুহাত তাদের লাল, মানে সুমন মুখোপাধ্যায়, ওর কথাটাই প্রথম মনে পড়লো যে থিয়েটার এবং সিনেমায় একেবারে খুবই সহজ একেবারে। তো আমি কিন্তু সেটা নই, আমি থিয়েটারে কথা ভাবি না, আমি কিছু করলে সিনেমার কথাই ভাববো। 3 তলোয়ার একটা মানে ল্যান্ডমার্ক প্লে বাংলা নাটক, আধুনিক নাটকের ক্ষেত্রে। আমি দেখেছি স্টেজে, উৎপল দত্তেরটা দেখিনি, সুমন মুখোপাধ্যায়টাই দেখেছি। এবং একটাই কথা বলবো যে ওটা নিয়ে সিনেমার চেষ্টা না করলেই মনে হয় ভালো আর কি। মানে আমি ব্যক্তিগতভাবে ওটা সিনেমা করবো এরকম কখনো মনে পাই না। অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন, আমি না খুব একটা অ্যাডাপ্টেশনের বিশ্বাসী নই। আমি যদি কিছু করি অরিজিনাল, অথবা ওই টেক্সটটাকে ধরেই করতে চাই, ওইটাকে নিয়ে আরেকটা কিছু করে একটা এইটা মানে চালাকি বলে মনে হয় আমার। মানে আরেকজনের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর মতো ব্যাপারটা। আচ্ছা, তো যে প্রশ্ন এখানে ছিল, আপনি আর অনেক সময় নিলাম,
ভেবেছিলাম জিজ্ঞাসা করবো, আমি সাধারণত সবসময় জিজ্ঞাসা করি, কাউকে জিজ্ঞাসা করি যে তারা কত ইমেজ কনসিয়াস, যে আমি যে প্রশ্নগুলো করব সেগুলো তারা ঠিকঠাক জবাব দিতে চাইবে কিনা। কিন্তু আপনাকে পরিচয়ের সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল এই প্রশ্নটা আপনাকে করার দরকার নেই, আপনার উত্তর বলিষ্ঠই হবে এবং আপনি কিছুই এড়িয়ে যাবেন না, সেরকমই প্রমাণ করার জন্য ধন্যবাদ। তো আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি একটু আড্ডা বাজলো, আড্ডা মারতে ভালোবাসি। আমার স্ত্রী অনেক কমপ্লেন করে যে আমি আড্ডা বেজে অনেক সময় নষ্ট করি। আমি যেটা বলি সেটা নয়, আমি বলি যে আড্ডা মেরে সময় ব্যবহার, এটা না থাকলে আমি হয়তো এতটা আনন্দে এতটা খুশি থাকতে পারবো না। তাই জন্য এই আড্ডাটাও সমানভাবে আমি উপভোগ করলাম, আর খুব ভালো লাগে। আচ্ছা, একটা উপকার যদি করেন খুব ভালো হয়, কারণ সবারই তো একটা ফলোয়ার চাই, সব কিছুই চাই। তো ওইটা আমাদের মাস্টার ক্যামেরা, ওইখানে যদি বলেন তুরি বাংলা চ্যানেলটা একটু ফলো করে নিতে, আর বন্ধুদেরও বলতে। সকল দর্শক এবং বন্ধুদের বলছি, তুরি বাংলা এটা ওদের এনপ্লেজ, এটাকে একটু ফলো করুন, দেখুন, ভালো লাগবে, অনেকের সঙ্গে পরিচয় হবে, অনেকের জীবনের কথা জানতে পারবেন, সেটা আপনাকে আনন্দ দিতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। একটু ওনার কথা মেনে নিজেরাও ফলো করে নেবেন আর সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বিশেষ করে করাবেন, কারণ আপনারা করবেন, আমি জানি। থ্যাংক ইউ।